তুরস্কে সেনা কর্মকর্তা সহ ৩৩৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড। ভারতের হায়দ্রাবাদে ভোটে হঠাৎ ইস্যু অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা। অবশেষে বাইডেনকে অভিনন্দন জানিয়েছে চীনা প্রেসিডেন্ট। বিশ্বের নেতৃত্ব দিতে আমেরিকা প্রস্তুত, জানালো বাইডেন। ইসরায়েল আমিরাত সরাসরি বিমান চলাচল শুরু। টাইগ্রেতে চূড়ান্ত সেনা অভিযানের ঘোষণা ইথিওপিয়ার। ইরানের বন্দিদশা ছিল দীর্ঘ ও যন্ত্রণাদায়ক, বলল মুক্তিপ্রাপ্ত একাডেমিক। তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের দায়ে সেনা কর্মকর্তা সহ ৩৩৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তুরস্কের একটি আদালত এই রায় ঘোষণা করে। ২০১৬ সালে ১৫ জুলাই তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে রাজধানীর আঙ্কারার কাছের একটি বিমান ঘাঁটি থেকে উৎখাতের চেষ্টা শুরু হয়। এই ঘটনায় বিমান বাহিনী ও সেনাবাহিনীর কমান্ডার সহ ৫০০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। এই অভ্যুত্থান প্রতিষ্ঠার জন্য আঙ্কারা যুক্তরাষ্ট্রের স্বেচ্ছা নির্বাসিত ধর্মগুরু ও ব্যবসায়ী ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে আসছে। এই সময় যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ট্যাঙ্ক নামিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দখলের চেষ্টা করা হয়। সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত হয় ২৫ শতাধিক মানুষ। দণ্ডপ্রাপ্তদের মধ্যে অন্তত ২৫ জন F-16 যুদ্ধবিমানের পাইলট রয়েছেন। বিমান বাহিনীর প্রাক্তন কমান্ডার আকিন ওজ তার্ক সহ অন্যান্যদের বিরুদ্ধে অভ্যুত্থান ও পার্লামেন্ট ভবন সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে বোমা হামলা চালানোর নির্দেশনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তাদেরকে ক্রমবর্ধমান যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে এই দণ্ডপ্রাপ্তরা প্যারোল সুবিধা পাবে না। ২০১৬ সালের ১৫ জুলাই রাতে কোনো বড় কারণ ছাড়াই অভ্যুত্থানের চেষ্টা চালায় সামরিক বাহিনীর একাংশ। স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০টার দিকে সেনাবাহিনী রাজপথে অবস্থান নেয়। অভ্যুত্থানকারী সেনারা বিমান হামলা চালালেও তা রুখে দেয় নিরস্ত্র জনতা। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি অর্থাৎ একে পার্টি ইস্তাম্বুলের দফতরেও হানা দেয় বিদ্রোহী সেনা সদস্যরা। অভ্যুত্থানের শুরুতেই সেনাপ্রধান জেনারেল হুলিসিয়াকে বন্দী করা হয়। ইস্তাম্বুল সেনানিবাসের সৈনিক ও কর্মকর্তারা অভ্যুত্থান সমর্থন করেনি। নৌবাহিনীর প্রধান এবং বিশেষ বাহিনীর অধিনায়ক অভ্যুত্থান প্রয়াসের বিরোধিতা করেন। বিভিন্ন শহর ও সেনানিবাসে অভ্যুত্থানকারীরা সরকারের অনুগত সহকর্মী ও জনতার প্রতিরোধের মুখে একের পর এক আত্মসমর্পণ করতে থাকে। এত সত্ত্বেও এরদোগান জনগণকে রাস্তায় নামতে বলেন। চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত জনগণ রাস্তায় অবস্থান করে। অভ্যুত্থান পরিস্থিতি মোকাবেলায় সরকার কঠিন ও কঠোর অবস্থান গ্রহণ করে। বুধবার নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ভারতের একটি জাতীয় টেলিভিশন চ্যানেলের প্রতিবেদন উদ্ধৃত করে বলেছে যে মুসলিমদের রাজনৈতিক দল MIM নেতাদের নাম ছাপানো প্যাডে অবৈধ বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় তোলার জন্য সুপারিশ করা হয়েছে। হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াসি এবং তেলেঙ্গানা সরকারের ওই রোহিঙ্গা এবং বেআইনিভাবে বেসরকারি বাংলাদেশিদের জায়গা দেওয়ার জন্য দায়ী করেছে বিজেপি। যদিও বাংলাদেশ সীমান্তবর্তী দুই রাজ্য আসাম আর পশ্চিমবঙ্গে অনেকদিন ধরেই বাংলাদেশ থেকে কথিত অনুপ্রবেশকারীদের বিষয়টিকে বিজেপি নেতারা ভোটের ইস্যু হিসাবে তুলে ধরেন, কিন্তু এবার সুদূর দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ শহরের পৌর নির্বাচনেও কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের প্রসঙ্গ আনা হয়েছে। বিজেপি তেলেঙ্গানা রাজ্য সভাপতি এবং সংসদ সদস্য বান্টি সঞ্জয় এক নির্বাচনী সভায় তেলুগু ভাষায় বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন, আমাদের দল পৌরসভা নির্বাচনে জিতলেই রোহিঙ্গা এবং পাকিস্তানের এক সার্জিক্যাল স্ট্রাইক করে পুরনো হায়দ্রাবাদ শহর থেকে তাড়িয়ে দেওয়া হবে। তারা আরও অভিযোগ করে যে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি আর MIM দল দুটি রোহিঙ্গা, পাকিস্তানি এবং আফগানদের ভোট পেয়ে নির্বাচনে জেতার চেষ্টা করছে। MIM দলের প্রধান ও হায়দ্রাবাদের MP আসাদুদ্দিন ওয়াসি এই অভিযোগের জবাব দেন আর একটি জনসভায়। আসাদুদ্দিন ওয়াসি বলেন, বিজেপি অভিযোগ করছে যে হায়দ্রাবাদে নাকি ভোটার তালিকায় 30,000-40,000 রোহিঙ্গা আছে। যদি 30,000 রোহিঙ্গা হায়দ্রাবাদে থাকে তাহলে অমিত শাহ কি করছেন? তিনি কি ঘুমিয়ে আছেন? তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রী। তার তো দেখার কথা যে 30-40 হাজার রোহিঙ্গার নাম ভোটার লিস্টে কি করে ঢুকলো। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়ে বিশ্বের অনেক দেশের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। দেরিতে হলেও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার এক বার্তায় অভিনন্দন জানান। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও বাইডেনকে স্বীকৃতি দিয়ে অভিনন্দন জানাননি। শি জিনপিং তার বার্তায় বলেছেন, দুই দেশের উচিত কোনো সংঘাত বা মোকাবেলায় জড়িয়ে না পড়া এবং পারস্পরিক শ্রদ্ধা ও বিজয়ী সহযোগিতার স্পৃহা নিয়ে কাজ করা, যাতে বিশ্ব শান্তি ও উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। গত ৩রা নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর জো বাইডেনের বিজয় সুনিশ্চিত করে মার্কিন সংবাদ মাধ্যম। এরপরই বিশ্ব নেতারা বাইডেনকে শুভেচ্ছা জানান। যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের অগ্রগতির ব্যাপারে জিনপিং বলেছেন, দুই দেশের জনগণের মৌলিক স্বার্থের খাতিরে যুক্তরাষ্ট্র চীনের সম্পর্ক স্বাস্থ্যবান ও স্থিতিশীল করা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার
অভিজ্ঞ 6 কূটনীতিক ও নীতি নির্ধারকদের পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেছেন, আমেরিকা ফিরে এসেছে, বিশ্বের নেতৃত্ব দিতে আমেরিকা প্রস্তুত। এসব কূটনীতিক ও নীতি নির্ধারকদের নিয়ে তিনি তার জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক টিম গঠন করছেন। এই টিমে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী, গোয়েন্দা প্রধান, জাতিসংঘ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক রাষ্ট্রদূত। তবে বাইডেনের মনোনয়নের পর সিনেটে অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে এই টিমকে। বাইডেন বলেন, এই টিম আমেরিকার বৈশ্বিক ও নৈতিক নেতৃত্ব পুনরুদ্ধার করবে। এ সময় 6 নারী ও পুরুষ মাস্ক পরে তার পেছনে দাঁড়ানো ছিলেন। বাইডেন আরও বলেন, আমি এমন একটি টিম নিয়ে কাজ করতে চাই যারা আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার ভাবমর্যাদা পুনরুদ্ধার করতে আমাকে সাহায্য করবেন, যাতে আমি বিশ্বের সামনে থাকা বৃহৎ চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করতে পারি। তিনি বলেন, 20 জানুয়ারি তার দায়িত্ব গ্রহণ এবং ট্রাম্পের হোয়াইট হাউস ছাড়ার পর যুক্তরাষ্ট্র আবারও নেতৃত্বের আসনে বসবে এবং বিরোধীকে মোকাবেলা করবে, কিন্তু মিত্রকে অস্বীকার করবে না। তিনি আরও বলেন, এটি এমন একটি টিম যা আমেরিকায় ফিরে আসার প্রতিনিধিত্ব করে, পিছু হটা নয়। আমেরিকা এখন বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত। এদিকে মঙ্গলবার পেনসিলভেনিয়া ও নেভাদা রাজ্য 3 নভেম্বরের নির্বাচনে বাইডেনের জয়কে সার্টিফাই করছে। এর আগে মিশিগানও বাইডেনের জয়কে সার্টিফাইড করে। মূলত মিশিগান অঙ্গরাজ্যে বাইডেনের বিজয় আনুষ্ঠানিকভাবে সার্টিফাই হওয়ার পরই ট্রাম্পের কাছ থেকে ক্ষমতা হস্তান্তরে রাজি হওয়ার আকস্মিক ঘোষণা আসে। মিশিগানের ঘটনা ট্রাম্পের জন্য একটা বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে, যদিও ট্রাম্প এখনও নির্বাচনে তার পরাজয়কে মেনে নেয়নি। এমনকি মঙ্গলবারও তিনি টুইট করে পরাজয় না মানার কথা উল্লেখ করেছেন। সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষরের প্রায় 3 মাস পর সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সরাসরি বাণিজ্যিক বিমান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দুবাই থেকে তেল আবিরে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে ফ্লাই দুবাই নামের একটি এয়ারলাইন্স। তেল আবিরে বিমানটিকে স্বাগত জানানোর কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। দীর্ঘদিনের অবস্থানের বদল ঘটিয়ে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব আমিরাত। এর পাশাপাশি দেশটিতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নানা আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। গত সপ্তাহে বিদেশিদের বিনিয়োগকৃত ব্যবসা শতভাগ মালিকানা পাওয়ার সুযোগ দিয়ে আইন সংস্কারও করেছে দেশটি। করোনা ভাইরাস মহামারী ধাক্কা বিপর্যস্ত অর্থনীতি সামাল দিতে আমিরাত ও ইসরায়েলের মধ্যে চালু হওয়া সরাসরি বিমান চলাচল ভূমিকা রাখবে বলে আশা করছে দেশ দুটি। আসন্ন শীত মৌসুমে বিপুল সংখ্যক ইসরায়েলি পর্যটক দুবাই ভ্রমণ করবে বলে আশা করা হচ্ছে। এই মাসের শুরুতে বিমান চলাচলের ঘোষণা দেওয়ার সময় ফ্লাই দুবাইয়ের সিইও গাইদ আল গাইদ বলেন, নির্ধারিত ফ্লাইট শুরু হলে অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগের আরও বেশি সুযোগ সৃষ্টি করতে ভূমিকা রাখবে। বর্তমানে তেল আবিব ও দুবাইয়ের মধ্যে দিনে 2 বার ফ্লাইট পরিচালনা করবে ফ্লাই দুবাই। এছাড়া আগামী মাসে একই রুটে বিমান চালনা শুরু করবে দুটি ইসরায়েলি এয়ারলাইন্স, এল আল এবং ইসরায়েল। উল্লেখ্য, ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বিমান চলাচল শুরুর আগে 13টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের নতুন ভিসা দেওয়া বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশগুলো হচ্ছে ইরান, তুরস্ক, পাকিস্তান, সিরিয়া, সোমালিয়া, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, আলজেরিয়া, কেনিয়া, ইরাক, লেবানন, পাকিস্তান ও তিউনিসিয়া। স্বাধীনতাকামী অঞ্চল টাইগ্রেতে চূড়ান্ত ধাপের সেনা অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ। আঞ্চলিক রাজধানী মেকেল্লেতে অভিযানের ঘোষণা তিনি বলেন, সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের ক্ষতি করার চেষ্টা করবে না। এছাড়া শহরটি নাগরিকদের নিজ বাড়িতে অবস্থানের আহ্বান জানিয়েছেন তিনি। স্বাধীনতাকামী যোদ্ধাদের আত্মসমর্পণ করতে বেঁধে দেওয়া 3 দিন সময় বুধবার শেষ হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার এই ঘোষণা দেন তিনি। তবে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠী টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টি। বিগত 2 সপ্তাহ বেশি সময় ধরে ইথিওপিয়ার সেনাবাহিনী ও স্বাধীনতাকামী টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির মধ্যে লড়াই চলছে। ইতিমধ্যে এই লড়াই 1000-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া অঞ্চলটি থেকে পালিয়ে প্রতিবেশী দেশ সুদানের শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ। এই অঞ্চলে এক সেনা ঘাঁটিতে হামলার জন্য প্রধানমন্ত্রী আবিই আহমেদ পিপিএলএফকে বাহিনীকে দায়ী করে তাদের বিরুদ্ধে অভিযানের নির্দেশ দিলে এই লড়াই শুরু হয়। ইথিওপিয়ার সেনাবাহিনী টাইগ্রে অঞ্চলের কয়েকটি শহর দখলের দাবি করার পর গত রবিবার সন্ধ্যায় এক টুইট বার্তায় পিটিএলএফ যোদ্ধাদের আত্মসমর্পণ করতে 3 দিনের সময় বেঁধে দেয় প্রধানমন্ত্রী আবিই আহমেদ। গত কয়েকদিনে রাজধানীর মেকেল্লের চারপাশে ইথিওপিয়ার বাহিনী বিপুল পরিমাণ ট্যাঙ্ক ও গোলাবারুদ মোতায়েন করছে বলে জানিয়ে তা নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আবিই আহমেদ জানান, মেকেল্লেতে অভিযান শুরু করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। প্রায় 5 লাখ মানুষের শহরটিতে টিপিএলএফ এর বিরুদ্ধে তৃতীয় চূড়ান্ত ধাপের অভিযান চালানো হবে বলে জানান তিনি। তার দাবি, বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি সীমিত রাখতে হবে, উদ্যোগ নেওয়া হবে, ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকা লক্ষ্যবস্তু করা হবে না বলেও জানান তিনি। ইরানে 2 বছর 3 মাস কারাবন্দী থাকার সময়কে দীর্ঘ যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন ব্রিটিশ অস্ট্রেলিয়ান একাডেমিক কাইলি মুরে গিলবার্ট। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি জানান, অস্ট্রেলিয়া কর্মকর্তা তার মুক্তি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করেছেন। এছাড়া ইরানের নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গুপ্তচর বৃত্তির অভিযোগে দণ্ডিত এই একাডেমিক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্টার্ন স্টাডিজের লেকচারার কাইলি মুরে
গিলবার্ট অস্ট্রেলিয়ার পাসপোর্ট নিয়ে 2018 সালে ইরানে যান। এক সম্মেলনে যোগ দিয়ে ফেরার পথে তেহরান বিমানবন্দরে তাকে আটক করে ইরানি কর্তৃপক্ষ। গত বছর তাকে গুপ্তচর বৃত্তি দায়ে অভিযুক্ত করে 10 বছরের কারাদণ্ড দেয় ইরানের আদালত। তবে 3 ইরানি নাগরিকদের মুক্তির বিনিময়ে বৃহস্পতিবার ইরানের বন্দি দশা থেকে মুক্তি পান তিনি। মুক্তি পাওয়ার পর অস্ট্রেলিয়া সরকারের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কাইলি মুরে গিলবার্ট দাবি করেন তিনি অবিচারের শিকার হয়েছে। তবে মহৎ ইরান রাষ্ট্র এবং এর উচ্চ হৃদয়পূর্ণ উদার ও সাহসী জনগণের জন্য আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রশংসা ছাড়া আর কিছুই নেই বলে জানান তিনি। এই একাডেমিকে বলেন, যে অবিচারের শিকার আমি হয়েছি তা সত্ত্বেও আপনাদের দেশ ছেড়ে যেতে আমার অম্লান মধুর অনুভূতি হচ্ছে। বন্ধু হিসাবে এবং বন্ধুত্বপূর্ণ উদ্দেশ্যে আমি ইরানে এসেছিলাম, আর যখন ছেড়ে যাচ্ছি তখন সেই আবেগ কেবল অক্ষুণ্ণ রয়েছে, তাই নয় বরং আরও জোরালো হয়েছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করা কাইলি মুরে গিলবার্ট এর পরিবারের পক্ষ থেকেও তার মুক্তিতে আনন্দ প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এই অসামান্য খবরে আমাদের প্রত্যেকে যে বর্ণাতীত আনন্দ পেয়েছি তা প্রকাশ করা সম্ভব নয়। ইরানের তরফে বন্দি বিনিময়ের আওতায় কাইলি মুরে গিলবার্টকে মুক্তি দেওয়ার কথা জানালেও তা স্বীকার করেননি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তার দাবি অস্ট্রেলিয়া কাউকে মুক্তি দেওয়া হয়নি। স্থানীয় সংবাদ মাধ্যম নেটওয়ার্ক 9কে তিনি বলেন, তাকে আটক রাখা এবং দণ্ডিত করার অবিচারকে সবসময় প্রত্যাখ্যান করে এসেছে অস্ট্রেলিয়া, আর কইলি বাড়ি ফিরে আসায় আমি খুবই আনন্দিত। ভারতে কেন্দ্রীয় সরকারের শ্রম ও কৃষি আইন সহ বিভিন্ন নীতির প্রতিবাদে এবং করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে আর্থিক সহযোগিতা, রেশন দেওয়া সহ 7 দফার দাবিতে দেশজুড়ে ধর্মঘট করছে কংগ্রেস, বামফ্রন্ট ও শ্রমিকদের বিভিন্ন সংগঠন। কৃষকদের সংগঠনগুলো ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে বন্ধ, অবরোধ ও বিক্ষোভের ঘোষণা দিয়েছে। দিল্লি চলো ডাকে সাড়া দিয়ে বিভিন্ন অঞ্চলের কৃষক দিল্লি রওনা হয়েছে। তবে ধর্মঘট ঠেকাতে মরিয়া কেন্দ্রে ক্ষমতাসীন জাতীয় জনতা পার্টি বিজেপি দিল্লির দিকে এগোতেই কৃষকদের লক্ষ্য করে জল কমানো, কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ধর্মঘটের সমর্থনে পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার সকাল থেকে বাম ও কংগ্রেস সমর্থকরা বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। অধিকাংশ এলাকায় ট্রেন চলাচলে বিঘ্ন দেখা গেলেও মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে। বেশিরভাগ কলকারখানা বন্ধ রয়েছে, যেগুলো খোলা রয়েছে সেখানেও শ্রমিক উপস্থিতি অন্য দিনের তুলনায় কম। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস কিছু এলাকায় ধর্মঘট বিরোধী মিছিল করলেও এখন পর্যন্ত কোথাও ধাওয়া, পাল্টা ধাওয়া বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেবল কলকাতাতেই পুলিশের 5,000 সদস্য মোতায়েন করা হয়েছে। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, অন্যান্য রাজ্যে ধর্মঘটের কারণে যানবাহন চলাচল সামান্য বিঘ্নিত হয়েছে। এর মধ্যে হাজার হাজার কৃষক পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থান থেকে দিল্লির পথে রওনা হয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় হরিয়ানায় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার পাঞ্জাবের সঙ্গে তাদের সীমান্ত সিল করে দিয়েছে।